কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টারের সকল জেনারেল ছাত্রছাত্রী, তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি রয়েছে অর্থাৎ জিই অথবা সিসি 3 পেপারটি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করে মাত্র 3টি প্রশ্ন রাখা হয়েছে, 10 নম্বরের প্রশ্ন। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলি পরীক্ষা যাওয়ার আগে এই প্রশ্নের উত্তরগুলি দেখে গেলে অবশ্যই তোমরা পরীক্ষার খাতায় উপকৃত হবে। প্রশ্নগুলি হচ্ছে, দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, ভারতের আঞ্চলিকতাবাদের উদ্ভবের কারণগুলি উল্লেখ করো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন রয়েছে, ভারতের নির্বাচনী সংস্কারের ওপর একটি টিকা লেখো। এবং তৃতীয় প্রশ্ন রয়েছে, ভারতের সংবিধানের 14 নম্বর ধারাটি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অবশ্যই তোমরা এই প্রশ্নপত্রগুলি দেখে গেলে অবশ্যই তোমরা পরীক্ষার খাতায় উপকৃত হবে। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থেকো। চলো তোমরা প্রশ্নপত্রের উত্তরগুলি দেখে নাও। দেখো, তোমরা প্রশ্নগুলির উত্তর দেখে নাও। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, দেখো, ভারতের আঞ্চলিকতাবাদের উদ্ভবের কারণগুলি উল্লেখ করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের 2021 সালে এই প্রশ্নটি একবার এসেছে। যেহেতু তোমরা 2023 সালের প্রশ্নপত্রের পরীক্ষা দেবে, তাই তোমরা অবশ্যই প্রশ্নটি ভালোভাবে প্র্যাকটিস করে যেও প্রশ্নের উত্তরটি। দেখো, প্রথম উত্তরটি দেখো, প্রথম পয়েন্ট রয়েছে আঞ্চলিকতাবাদ। আঞ্চলিকতাবাদ কী? দেখো, আঞ্চলিকতাবাদ বলতে বোঝায় ভারতের বা কোনো অঙ্গরাজ্যের কোনো জনগোষ্ঠীর বিশেষ কোনো অঞ্চলের প্রতি অধিকতর অনুরাগ বা ভালোবাসার মনোভাব, ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন কর দাবি বা পৃথক রাষ্ট্র গঠনের দাবি বিশেষভাবে দেখা দেয়। 60-এর দশকের শেষভাগ থেকে প্রয়াত প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী খালিস্তানি আন্দোলনের কাছে নতি স্বীকার না করে তার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে ভারতের অখণ্ডতা রক্ষা করার চেষ্টা করে গেছেন। এখন দেখা দরকার ভারতবর্ষে সংকীর্ণ আঞ্চলিকতাবাদের পিছনে কী কী কারণ বিদ্যমান। ভারতবর্ষের আঞ্চলিকতাবাদের উদ্ভবের কারণগুলি নিম্নে আলোচনা করা হলো। দেখো, প্রথম কারণ রয়েছে ভারতীয় সংবিধানে বর্ণিত নির্দেশমূলক নীতিসমূহকে কার্যকর করার অক্ষমতা। ভারতের নির্দেশমূলক নীতিসমূহকে ভারতীয় জনগণের যে অর্থনৈতিক ও সামাজিক বিকাশের কথা বলা হয়েছে তা বাস্তবায়িত না হওয়ায় আঞ্চলিকতাবাদের উদ্ভবের কারণ। স্বাধীনতা সংগ্রাম চলাকালীন জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সমগ্র ভারতের জনগণকে বুঝিয়েছিলেন যে তাদের সকল সামাজিক ও অর্থনৈতিক দুর্ভোগের প্রধান কারণ হলো শাসন ও শোষণ। সুতরাং তারা যদি এই সব দুর্ভোগের হাত থেকে রক্ষা পেতে চায়, তাহলে ঐক্যবদ্ধ হয়ে বিদেশি শাসনের অবসান ঘটাতে হবে। ফলে ভারত স্বাধীন হওয়া মাত্রই ভারতবাসী আশা করেছিল যে তাদের দুর্ভোগের অবসান সরকার দেশের জনগণকে সামাজিক ও আর্থিক কষ্টের হাত থেকে মুক্তি দেবে। কিন্তু দেখা গেল তাদের সব রকম আশা ও ভরসা ধূলিসাৎ হলো এবং তাদের কপালে জুটল অধিকতর কষ্ট। তাই ভারতীয় জনগণ সমগ্র ভারতের পরিবর্তে নিজ নিজ অঞ্চলের প্রতি বেশি আকৃষ্ট হয়ে পড়ল। সুতরাং ভারতবর্ষ আঞ্চলিকতাবাদের প্রসারে এই দৃষ্টিভঙ্গির অন্যতম কারণ বলে বিবেচিত হয়। পরবর্তী পয়েন্ট দেখো, 2-এর দাগে রয়েছে অবহেলা ও অস্বীকার। দ্বিতীয় যে কারণটি ভারতের রাজনীতিতে আঞ্চলিকতাবাদকে উৎসাহিত করে তা কিন্তু প্রথম কারণটির সঙ্গে অপ্রত্যক্ষভাবে জড়িত। ভারতের অপেক্ষাকৃত পশ্চাৎপদ অঞ্চলসমূহের জনগণের মধ্যে ক্রমাগত এই ধারণা সৃষ্টি হয় যে শিক্ষা দীক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে, কারখানা ও শিল্প নির্মাণের ক্ষেত্রে, কেন্দ্রীয় অনুদান বিতরণের ক্ষেত্রে অবহেলিত হচ্ছে। ফলে জনগণের মধ্যে আঞ্চলিকতাবাদের ধারণা বেড়ে চলেছে। এই প্রসঙ্গে ডিসি গুপ্তা বলেন, ভারতের দীর্ঘকাল ধরে কোনো অঙ্গরাজ্য কেন্দ্রশাসিত এলাকায় একদলীয় শাসন তথা কংগ্রেস শাসন প্রতিষ্ঠা না থাকলে অনেক আগেই ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা ভেঙে পড়ত। পরবর্তী পয়েন্ট রয়েছে, দেখো, 3-এর দাগে বিশেষ অঞ্চলের প্রতি সরকারের অবহেলার মনোভাব। দেখো, বলা হয়েছে রাজনীতিবিদদের মতে কোনো অঞ্চলের উন্নয়নের প্রতি সরকারের চরম অবহেলা আঞ্চলিকতাবাদের অন্যতম কারণ হিসেবে দেখা দেয়। কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীগণ রাজ্যের বিশেষ অঞ্চলের প্রতি যতটা যত্নশীল হন, অন্য এলাকার জন্য ততটা যত্নশীল হন না। ফলে অবহেলিত এলাকার জনগণের মধ্যে
আঞ্চলিকতাবাদের স্পৃহা ক্রমশ বাড়তে থাকে। পরবর্তী পয়েন্ট দেখো, 4 দাগে রয়েছে ব্যাপক বেকারত্ব। ভারতবর্ষের শিক্ষিত মানুষদের মধ্যে ব্যাপক বেকারত্ব আঞ্চলিকতাবাদের অন্যতম কারণ হিসেবে বিবেচিত হয়। চাকুরি লাভে বঞ্চিত শিক্ষিত জনসাধারণ ভাবতে শুরু করে নিজ অঞ্চলে যতটুকু কর্মসংস্থানের সৃষ্টি হয় তা কেবলমাত্র ওই অঞ্চলের শিক্ষিত বেকার মানুষের জন্য নিয়োগের ব্যবস্থা হতে পারে। তখন তারা বেকার সমস্যাকে আঞ্চলিক স্তরে নিয়ে আসতো। এইভাবে আঞ্চলিকতাবাদ উদ্ভব হয়। আসামের বাঙালি বিদ্বেষ এবং পশ্চিমবঙ্গে আমরা বাংলা গঠনের দৃষ্টিভঙ্গি বেকার সমস্যা থেকে উদ্ভূত আঞ্চলিকতাবাদেরই প্রকৃষ্ট উদাহরণ। দেখো পরবর্তী পয়েন্ট দেখো, 5 দাগে রয়েছে আঞ্চলিক দলের উদ্ভব। ভারতীয় রাজনীতিতে বিভিন্ন রাজ্যে নতুন নতুন আঞ্চলিক দলের উদ্ভবকে আঞ্চলিকতাবাদের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়। যেমন কাশ্মীরের ফারুক আবদুল্লার নেতৃত্বে ন্যাশনাল কনফারেন্স, অন্ধ্রপ্রদেশে এনটি রামারাও এর নেতৃত্বে তেলেগু দেশম, তামিলনাড়ুতে ডিএমকে দলের উদ্ভব ইত্যাদি। এই সব আঞ্চলিক দলগুলি নির্বাচনে জয়লাভের উদ্দেশ্যে সর্বদা আঞ্চলিকতাবাদের উপর প্রাধান্য দিয়ে থাকে। পরবর্তী পয়েন্টে বলা হয়েছে দেখো, উপসংহার। উপরিক্ত কারণগুলির জন্য ভারতের আঞ্চলিকতাবাদের দৃষ্টিভঙ্গি প্রবল মাথাচাড়া দিয়ে উঠেছে। অচিরেই যদি এই দৃষ্টিভঙ্গি প্রতিরোধ না করা যায় তাহলে সমগ্র ভারতবাসী জাতীয় জীবনে সংকট নেমে আসবে এবং বৈচিত্র্যের মধ্যে ঐক্য নিয়ে ভারত সারা বিশ্বে যে গর্ব করে তা ধূলিসাৎ হবে। সুতরাং ভারতবর্ষে আঞ্চলিকতাবাদী দৃষ্টিভঙ্গি প্রসারিত করার জন্য প্রয়োজন ভারতবর্ষের কেন্দ্র ও রাজ্য সরকারের পারস্পরিক সহযোগিতা। এই ছিল তোমাদের প্রথম প্রশ্ন, ভারতের আঞ্চলিকতাবাদ উদ্ভবের কারণগুলি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমাদের উত্তরটি আলোচনা করলাম। এবং পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে, তোমরা এই প্রশ্নটির উত্তরের জন্য অনেকে কমেন্ট করেছিলে, তাই তোমাদের জন্য এই প্রশ্নটি রাখা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি। দেখো, নির্বাচনী সংস্কারের ওপর টিকা লেখো। অথবা প্রশ্নটি এইভাবে আসতে পারে, 1980 দশক থেকে ভারতের নির্বাচনী সংস্কারের প্রধান প্রচেষ্টাগুলি আলোচনা করো। এই প্রশ্নটি তোমাদের 2019 সালে এসেছিল, তাই তোমাদের এবছর আসার সম্ভাবনা খুবই রয়েছে। তোমরা উত্তরটি দেখে নাও। দেখো উত্তরটি দেখো, উত্তরে বলা হয়েছে ভারতের নির্বাচন ব্যবস্থার সংস্কারের জন্য 1960-এর সময় থেকে বিভিন্ন কমিটি ও কমিশন নিয়োগ করা হয়েছে। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো তারাকুণ্ডে কমিটি 1974, দীনেশ গোস্বামী কমিটি 1990, ইন্দ্রজিৎ গুপ্ত কমিটি 1998, ভেঙ্কট চালাইয়া কমিশন 2000 সাল প্রভৃতি। দেখো পরবর্তী বলা হয়েছে, তবে নির্বাচন ব্যবস্থায় বেশ কিছু সংস্কার ইতিমধ্যে গৃহীত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, প্রথমে 1 নম্বর দেখো, দেশের সব নির্বাচনী কেন্দ্রে ইলেকট্রনিক ভোটযন্ত্র প্রবর্তন করা। দ্বিতীয় রয়েছে নির্বাচন পরিদর্শনের জন্য নির্বাচন কমিশনের হাতে সরাসরি পর্যবেক্ষণ নিয়োগের ক্ষমতা প্রদান করা। পরবর্তী 3 দাগে রয়েছে, লোকসভা ও বিধানসভার ক্ষেত্রে জামানতের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। দেখো পরবর্তী বলা হয়েছে, 2002 সালে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে এক নির্দেশ জারি করে পার্লামেন্ট ও রাজ্য আইনসভার প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে এফিডেভিটের মাধ্যমে যেসব তথ্য সরবরাহের আদেশ দান করেছে সেগুলি হলো, দেখো প্রথম রয়েছে, নির্বাচনী প্রার্থী অতীতে কোনো ফৌজদারি অপরাধের জন্য দোষী সাব্যস্ত হয়ে থাকলে সে সম্পর্কে বিস্তারিত জানতে হবে। এবং দ্বিতীয় রয়েছে, মনোনয়নপত্র জমা দেওয়ার 6 মাস আগে প্রত্যেক প্রার্থীকে সবিস্তারে জানাতে হবে যে বিচারাধীন কোনো মামলায় তিনি অভিযুক্ত কিনা। এবং পরবর্তী রয়েছে 3 দাগে, প্রত্যেক প্রার্থীকে তার নিজের ও তার স্বামী বা স্ত্রীর এবং পুত্র বা কন্যার স্থাবর ও অস্থাবর সম্পত্তি, ব্যাংকে গচ্ছিত রাখা অর্থের পরিমাণ ইত্যাদি সবিস্তারে জানাতে হবে। এবং 4 পয়েন্ট রয়েছে, 4 দাগে রয়েছে, প্রত্যেক প্রার্থীকে তার শিক্ষাগত যোগ্যতার তথা পেশ করতে হবে, শিক্ষাগত যোগ্যতাকে পেশ করতে হবে। এই ছিল তোমাদের দ্বিতীয় প্রশ্ন, ভারতের নির্বাচনী সংস্কারের ওপর একটি টিকা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলি পরীক্ষায় যাওয়ার আগে অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করে যেও। অবশ্যই আশা করছি তোমরা এই প্রশ্নপত্রগুলি তোমাদের পরীক্ষার খাতায় হুবাহু কমন পাবে। দেখো পরবর্তী তৃতীয় প্রশ্ন বলা হয়েছে, দেখো তৃতীয় প্রশ্ন রয়েছে,
ভারতীয় সংবিধানের 14 নম্বর ধারাটি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটিও তোমাদের 2021 সালে এসেছিল, তাই অবশ্যই যত্ন সহকারে এই প্রশ্নটিও প্র্যাকটিস করে যেও। দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও। উত্তরে বলা হয়েছে, দেখো, ভারতীয় সংবিধানের 14 নম্বর ধারা অনুসারে ভারতের ভূখণ্ডের মধ্যে রাষ্ট্র কোনো ব্যক্তির আইনের দৃষ্টিতে সাম্য অথবা আইন সমূহের দ্বারা সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকার অস্বীকার করতে পারবে না। বলা হয়েছে, অর্থাৎ 14 নম্বর ধারায় দু ধরনের সাম্য নীতির কথা বলা হয়েছে, আইনের দৃষ্টিতে সাম্য ও আইনের সমান সংরক্ষণ। ভারতীয় ভূখণ্ডের মধ্যে কোনো ব্যক্তির ক্ষেত্রে রাষ্ট্র উক্ত দুটি অধিকার অস্বীকার করতে পারবে না। দেখো পরবর্তী বলা হয়েছে, আইনের দৃষ্টিতে সাম্য ধারণাটি ব্রিটেনের প্রথাগত আইন থেকে নেওয়া হয়েছে। এভি ডাইসির আইনের অনুশাসন তত্ত্বের দ্বিতীয় নীতি অনুসরণে ইহা রচিত হয়েছে। সুব্বা রাও, দুর্গাদাস বসু প্রমুখ বিচারপতিদের মতে এই ধারণাটি হলো নেতিবাচক। প্রধানমন্ত্রী থেকে সাধারণ নাগরিক পর্যন্ত সকলেই দেশের আইনের অধীন ও আদালতের এখতিয়ারভুক্ত। এটাই হলো আইনের দৃষ্টিতে সাম্য ধারণার মূল অর্থ। তবে রাষ্ট্রপতি ও রাজ্যপাল তাদের ক্ষমতা প্রয়োগ ও কর্তব্য সম্পাদনের জন্য আদালতের কাছে দায়ী থাকেন না। কোনো সরকারি কর্মচারী কর্তব্য পালনের সময় কোনো ফৌজদারি অপরাধ করলেও রাষ্ট্রপতি বা রাজ্যপালের অনুমতি ব্যতীত সেই ব্যক্তিকে আদালতে অভিযুক্ত করা যায় না। বিদেশি শাসকে ও রাষ্ট্রদূতগণ এই নীতির নিয়ন্ত্রণাধীন নন। যুদ্ধকালীন সময়ে শত্রুপক্ষের ব্যক্তিরা ভারতের আদালতে মামলা দায়ের বা অন্যান্য বন্দীদের মতো সুবিধা পান না। পরবর্তী বলা হয়েছে, দেখো, আইনের সংরক্ষণ। আইনের সংরক্ষণ বলতে বোঝায় সম অবস্থায় অবস্থিত ব্যক্তিদের ক্ষেত্রে আইনের সমভাবে প্রয়োগ হবে। এটাই হলো আইনের দ্বারা সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকার। এ প্রসঙ্গে জেনিংস বলেছেন, সমপর্যায়ভুক্ত বিভিন্ন ব্যক্তির জন্য আইন হবে একই প্রকার এবং একই প্রকার প্রযুক্তি হবে। সুপ্রিম কোর্টের অভিমত হলো, একই অবস্থায় রয়েছেন এমন ব্যক্তিদের ক্ষেত্রে আইন বা বিধি যেমন সমভাবে প্রয়োগ করা হবে, তেমনি ভিন্ন অবস্থায় ব্যক্তিদের ক্ষেত্রে ভিন্ন আইন প্রযুক্ত হবে। এই ছিল তোমাদের সম্পূর্ণ 3টি প্রশ্নের উত্তর। অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা অবশ্যই এই প্রশ্নপত্রগুলি পরীক্ষায় যাওয়ার আগে অবশ্যই প্র্যাকটিস করে যেও। অবশ্যই আশা করছি তোমরা এই প্রশ্নপত্র 3টি অবশ্যই তোমাদের পরীক্ষার খাতায় হুবাহু কমন পাবে এবং তোমরা উপকৃত হবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সকলেই ভালোভাবে পরীক্ষা দিও, তোমরা সকলেই ভালো রেজাল্ট করবে এবং সকলেই পাস করবে, সেই কামনা করি।